প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি পরিবারের সাথে তোমরা খুব ভালো সময় কাটাচ্ছ। তোমরা সবাই সুস্থ আছো, আনন্দে আছো এবং লেখাপড়া করছো। আমি আরও একবার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। সবাই আগে থেকে জানতে যে আজকে কোন কোন স্যার কখন কোন বিষয়ের ক্লাস নেবে, যেহেতু তোমাদের রুটিন আমাদের ফেসবুক পেজে আগেই দেওয়া আছে। সুতরাং আমি আশা রাখি তোমরা বই, খাতা, কলম নিয়ে এই ক্লাস করার জন্য প্রস্তুত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। পরিচিতিটা আমি একটু সেরে নিই আরেকবার। আমি বিপ্লব মণ্ডল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজকে যে বিষয়ে ক্লাস নিব সেটি হলো শ্রেণী 10ম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় ক্রয়দশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা প্রস্তুত। আমরা এখন কয়েকটি ছবি দেখব। নিচের ছবি দ্বারা কি বোঝা যায়, তোমরা এই ছবিগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে দুটি লোক বিশেষ পোশাক পরে আছে। পিছনে কোনো স্থাপনা, অর্থাৎ মনে হচ্ছে এই দুটি লোক বিশেষ পোশাক অর্থাৎ পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরে আছে। দেখলে মনে হবে যে এই সময়ের সবথেকে আলোচিত বিষয় সেটি হলো করোনা ভাইরাস মহামারীর কারণে আমরা যে পিপি, বিশেষ করে ডাক্তার এবং নার্সরা পরে থাকে, সেটি এই দুটি লোক পরে আছে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য। আসলে ঘটনাটি সেরকম নয়। এখানে এমন একটি ঘটনা নির্দেশ করছে যেটি আমাদের শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে। আমরা আক্রান্ত হলে শরীর অসুস্থ হয়। এই কারণে এই ঘটনা থেকে বা এই প্রক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুটি লোক এখানে বিশেষ পোশাক পরে আছে। আরেকটি চিত্র দেখি, একটি চিহ্ন রেডিও অ্যাক্টিভ। তাহলে তোমরা কিছুটা হয়তো বা আজ করতে পারছো। তাহলে তোমাদের আমি আরও একটু সাহায্য করতে থাকি, তোমরা অনুমান করতে থাকো নিচের ছবি দ্বারা কি বোঝা যায়। আমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি। দুটো চিত্রতেই এরকম ইঙ্গিত করছে যে নিউক্লিয়াস ভেঙে দুই বা ততোধিক ভিন্ন এবং নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে। এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে আলফা, বেটা এবং গামা কণা নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আগের থেকে তোমরা আরেকটু বুঝতে পেরেছো আসলে কি হতে চলেছে আজকের ক্লাসের বিষয়। আমি আরও হেল্প করব তোমাদের। এটি একটি বিশেষ চিহ্ন। এই চিহ্নের নাম হলো ট্রিফেল। তোমরা রসায়ন বইয়ের প্রথম অধ্যায়ে এই চিহ্নের অর্থ কি তোমরা পড়েছ। আমি সর্বশেষ আরেকটি চিহ্ন দেখাচ্ছি। এটি হলো ভয়ানক দৃশ্যের একটি ছবি। মোটামুটি আমি তোমাদের যে ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো থেকে এবং আমার বলা কথা থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আজকের ক্লাসের বিষয় কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শিরোনাম। আজকের পাঠ শিরোনাম হলো কি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যারা বুঝতে পারোনি তারা একবার জেনে নাও। আজকের এই অনলাইন ক্লাসের পাঠ শিরোনাম হলো তেজস্ক্রিয়তা। এই ঘটনাটির নাম আমরা শুনেছি, কেননা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুটা হলেও জেনেছ। আমরা আজকে সবিস্তারে তেজস্ক্রিয়তা সম্পর্কে জানব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হলো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি
কিভাবে এটি সংগঠিত হয় এটি জানার আগে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে একটু জেনে আসি। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরমাণুর গঠন থেকে জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং এর ভিতরে বিদ্যমান থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে বিদ্যমান থাকে ইলেকট্রন। যদি নিউক্লিয়াসের ভিতর শুধুমাত্র প্রোটন থাকতো তাহলে কি হতো? আসলে আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ফলে নিউক্লিয়াসের ভিতর শুধু যদি প্রোটন থাকতো তাহলে পরস্পরকে বিকর্ষণ করত এবং হয়তো নিউক্লিয়াস থেকে বেরিয়ে যেত এবং নিউক্লিয়াসের স্থিতিশীলতা নষ্ট হতো। সুতরাং নিউক্লিয়াসের ভিতর প্রোটনকে আবদ্ধ রাখার জন্য চার্জহীন নিউট্রনকে রাখা হয়েছে, অর্থাৎ এই প্রোটন এবং নিউট্রন প্রবল নিউক্লিয়ার বলের দ্বারা আকর্ষিত হয়ে নিউক্লিয়াসের ভিতর পরস্পর আবদ্ধ থাকে। কিন্তু পারমাণবিক সংখ্যা যখন 82 অতিক্রম করে তখন প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নিউট্রন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং যখন পারমাণবিক সংখ্যা 82 অতিক্রম করে তখন এই নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয়ে ওঠে। তখন এই নিউক্লিয়াসগুলো তার স্থিতিশীলতা বজায় রাখার জন্য কিছু একটা বিকিরণ শুরু করে। এই কিছু একটা হলো 3 ধরনের রশ্মি, একটি হলো আলফা, অপরটি বেটা এবং অপরটি গামা। অর্থাৎ নিউক্লিয়াস তার স্থিতিশীলতা বজায় রাখার জন্য আলফা, বেটা এবং গামা রশ্মি নির্গত করে বা বিকিরণ করতে থাকে। তাহলে যে মৌলগুলো এই আলফা, বেটা, গামা রশ্মি বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় মৌল। এই আলফা, বেটা, গামা রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি এবং এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় বা এই প্রক্রিয়াটিকে বলা হয় তেজস্ক্রিয়তা। শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব সংক্ষিপ্ত করে তেজস্ক্রিয়তা কি, কেন হয় এই সম্পর্কে তোমাদেরকে একটু আগে ধারণা দিয়ে নিলাম। এখন আমরা আমাদের ক্লাসে আরও এগিয়ে যাব। তাহলে এখানে আমরা দেখে নিই আচরণিক উদ্দেশ্যটা কি আছে। তেজস্ক্রিয়া কি তোমরা বলতে পারবে, তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে পারবে, তেজস্ক্রিয়তার ব্যবহার বর্ণনা করতে পারবে, তেজস্ক্রিয় মৌলের অর্ধহর ব্যাখ্যা করতে পারবে। এখন আমি একটু আগেই বলেছি যে তেজস্ক্রিয়তা হলো পরমাণুর অভ্যন্তরের নিউক্লিয়াস থেকে আলফা, বেটা এবং গামা রশ্মির বিকিরণ। এখন খুব সংক্ষিপ্ত করে আমরা এই আলফা, বেটা এবং গামা রশ্মির বৈশিষ্ট্য, কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব খুব সংক্ষিপ্ত করে। আলফা রশ্মির প্রথম বৈশিষ্ট্য ভর আছে, ধনাত্মক চার্জযুক্ত, ভেদন ক্ষমতা 0.027 থেকে 0.0862 মিটার, বেগ খুব কম। এবার বেটা রশ্মির বৈশিষ্ট্য, ভর আছে তবে আলফা রশ্মির চেয়ে কম, ঋণাত্মক চার্জযুক্ত, সীসা অ্যালুমিনিয়াম পাত ভেদ করে, আলফা রশ্মির চেয়ে বেগ বেশি। এবার গামা রশ্মির বৈশিষ্ট্য, ভর নাই, চার্জ নিরপেক্ষ, দস্তা লোহার পাত ভেদ করতে পারে, এর বেগ আলোর বেগের সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসব যে তেজস্ক্রিয়তা কাকে বলে। আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমরা অন্তত এখন তেজস্ক্রিয়তা কি কিছুটা হলেও বলতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে মনে চেষ্টা করো তেজস্ক্রিয়তা কি এটা বলার জন্য। তাহলে দেখি তেজস্ক্রিয়তা কাকে বলে। কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার একক বেকেরেল। তেজস্ক্রিয়তার একক
বেকেরেল। 1896 সালে হেনরি বেকেরেল ইউরেনিয়াম মৌলের মধ্যে সর্বপ্রথম তেজস্ক্রিয়তার ঘটনা প্রমাণ করেন। এজন্যই তার নাম অনুসারে এর একক হলো বেকেরেল। এখানে উল্লেখ করা যেতে পারে যে বেকেরেলের পরে অন্যান্য বিজ্ঞানীরাও রাদারফোর্ড, মেরি কুরি, পিয়ারে কুরি পরবর্তীতে বিভিন্ন মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তেজস্ক্রিয়তা সম্পর্কে আমি আরেকটু বলি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-র বেশি বা ততোধিক, তাদের থেকে যদি আলফা বেটা কণা রশ্মি বিকিরিত হয় বা নির্গত হয় তাহলে সেই মৌলকে তেজস্ক্রিয় মৌল, আলফা বেটা গামা রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি, এবং তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ বা নির্গত হওয়ার প্রক্রিয়া বা তেজস্ক্রিয়তাকে আমরা তেজস্ক্রিয়তা বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হলো। এখন তেজস্ক্রিয়তার ব্যাখ্যা আমরা একটু পড়ে আসি। ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে, ভারী মৌলিক পদার্থ সাধারণত যাদের পারমাণবিক সংখ্যা 82-র ততোধিক, রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি, স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা বেটা ও গামা রশ্মি নির্গতনের প্রক্রিয়ায় তেজস্ক্রিয়তা। প্রকৃতপক্ষে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-র চেয়ে বেশি সে সকল মৌল এই 3 প্রকার শক্তিশালী রশ্মি নির্গমন করে কালক্রমে ভেঙে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন সোডিয়াম ধাতুর তেজস্ক্রিয়তার ফলে স্বতঃস্ফূর্তভাবে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে শেষে সীসায় পরিণত হয়। এই তেজস্ক্রিয়তার উপর চাপ, তাপ, চুম্বক ক্ষেত্র ও বিদ্যুৎ ক্ষেত্রের কোনো প্রভাব নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেটি আছে আমি যদি আরেকটু বিশ্লেষণ করি, আসলে ভারী মৌলগুলোই তেজস্ক্রিয় মৌল। এখান থেকে নিউক্লিয়াস ভেঙে যে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় সেখান থেকে নতুন নতুন মৌলের সৃষ্টি হয়। এই তেজস্ক্রিয়তার উপর তাপ, চাপ, চুম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের কোনো প্রভাব নেই। সুতরাং এটি একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। তাই এটি কখন ঘটবে সেটি বলা সম্ভব না হলেও এটি ঘটার সম্ভাবনা সম্পর্কে পদার্থবিজ্ঞানীরা সুস্পষ্টভাবে বলতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটি হলো যে পারমাণবিক সংখ্যা 82-এর ততোধিক হলেই যে কেবল সেটি তেজস্ক্রিয় মৌল হবে বা তেজস্ক্রিয়তা সেখানে ঘটবে, বিষয়টি আসলে সেরকম নয়। আইসোটোপের বলাও তেজস্ক্রিয়তা দেখা যায়। যেমন আমরা জানি কার্বনের 3টি আইসোটোপ আছে, একটি হলো কার্বন 12, 13 এবং 14। এখানে কার্বন 12 এবং 13 এই দুটি আইসোটোপের ভিতর তেজস্ক্রিয়তা লক্ষ্য করা না গেলেও কার্বন 14 এই আইসোটোপটির তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনে আরেকটু এগিয়ে যাই। তেজস্ক্রিয়তার ব্যবহার। আমরা বর্তমান যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি যত বৃদ্ধি পাচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার ব্যবহারও ক্রমান্বয়ে তত বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন দেখব তেজস্ক্রিয়তার ব্যবহার। প্রথমত চিকিৎসা ক্ষেত্রে আমরা টিউমার নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ শরীরের যে কোনো স্থানে টিউমার হলে সেটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করে থাকি। দুরারোগ্য ক্যান্সার নিরাময়ে, অর্থাৎ ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয়তা বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হয়। থাইরয়েড সমস্যা নির্ণয় করার জন্য আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার করে থাকি। তেজস্ক্রিয় ট্রেসার, এটি সেন, অর্থাৎ তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা তেজস্ক্রিয়তা ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় করা হয় এবং চিকিৎসাও করা হয়। এবার দেখব কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে উন্নত বীজ তৈরি এবং সার উৎপাদনের গবেষণায় তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার শুরু হয়েছে।
শিল্পক্ষেত্রে, এই আধুনিক যুগের শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয়তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা তার কয়েকটি ক্ষেত্র দেখি। শিল্পক্ষেত্রে যেমন যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করি। কাগজ কলে কাগজের পুরুত্ব নির্ণয়ে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করি। আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয়ে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করি। ধাতব ঝালাইয়ের কাজে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও এগিয়ে যাই। এবার আমরা দেখব পৃথিবীর বয়স নির্ণয়, অর্থাৎ পৃথিবীর বয়স নির্ণয়ে ও বিভিন্ন ফসিলের বয়স জানতে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়। এখানে ফসিল শব্দের অর্থ হলো যে অনেক আগে কোনো বিলুপ্ত জীবজন্তুর দেহ অবশেষ বা কাঠামো থেকে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করে তার বিলুপ্তির কারণ, কখন বিলুপ্তি হয়েছিল, এগুলো জানতে পারি। আর পৃথিবীর বয়স নির্ণয়েও তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। আমরা আরেকটি ব্যবহার এখানে দেখছি, ঘড়িতে তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরের উপর প্রলেপ দেওয়া হয়। এরা অন্ধকারে জ্বলজ্বল করে দেখতে খুব সুন্দর দেখায়। এটি হলো ঘড়িতে তেজস্ক্রিয়তার ব্যবহার। আমরা তেজস্ক্রিয়তা বর্তমানে সবচেয়ে বেশি যে ক্ষেত্রটিতে কাজে লাগাই সেটি হলো বিদ্যুৎ উৎপাদন। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে আমরা এই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটিয়ে থাকি, সেখানে তেজস্ক্রিয়তা সংঘটিত হয় এবং এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে তেজস্ক্রিয়তার ব্যবহার দেখলাম। এখন তেজস্ক্রিয়তা ব্যবহার করে আমরা যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তেমনি তেজস্ক্রিয়তা ব্যবহারের কিছু ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে এবং এটি অসাবধানতাভাবে ব্যবহার করলে আমাদের পরিবেশ তথা আমাদের স্বাস্থ্যের উপর, প্রকৃতির উপর মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে। তাহলে আমরা আমাদের জন্য কিভাবে এটি ঝুঁকি তৈরি করে বা আমাদের কতটা এ সম্পর্কে সচেতনতা থাকা উচিত সেটা আমরা যদি একটু আলোচনা করি। আমি এখানে উপরের দুটি চিত্রে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং গোছালো একটি শহরকে দেখতে পাচ্ছি, কিন্তু নিচের চিত্রে সেই শহরটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ফলে সেখানে গাছপালা ছাড়া আর বড় বিল্ডিং দেখাই যাচ্ছে না। এটি সংগঠিত হয়েছিল রাশিয়াতে, অর্থাৎ চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তেজস্ক্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক ধ্বংসযজ্ঞ বা মানুষের মৃত্যু সংঘটিত হয়েছিল। আমরা তেজস্ক্রিয়তার সবথেকে ভয়াবহতার কথা যদি আলোচনা করি, তাহলে আমাদের মনে করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল সেটির ভয়াবহতা। সেই তেজস্ক্রিয়তার ফল এখনও ওই দুই শহরের মানুষ ভুগতে থাকে। তাদের স্বাস্থ্যগত ত্রুটি দেখা দেয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এমনকি এখনও ওই শহরে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে থাকে। আমি যদি আরও দু একটি ঘটনার কথা বলি, 2011 সালে জাপানের যে ভূমিকম্প হয়েছিল তাতে বিরাট ধ্বংসযজ্ঞ হয়েছিল। এখানে ফুকুশিমা নামের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এর আশেপাশে যে মানুষ ছিল তাদের উপর প্রভাব ফেলেছিল। শিক্ষার্থী বন্ধুরা, তেজস্ক্রিয়তা যদি কোনো স্থাপনা থেকে চারিপাশে অর্থাৎ পরিবেশে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি পরিবেশের জন্য, পশু পাখি, গাছপালা, জীবজন্তু এমনকি মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আধুনিকতা
কারণে আমাদের তেজস্ক্রিয়তার ব্যবহার করতে হবে, কিন্তু সেটি অবশ্যই অত্যন্ত সতর্কতা বা সচেতনতার সাথে। আমি আরেকটি ঘটনা বলি। তেজস্ক্রিয়তা যখন সর্বপ্রথম আবিষ্কৃত হয় তখন তেজস্ক্রিয়তার এই মারাত্মক প্রভাব সম্পর্কে পদার্থবিজ্ঞানীদের সুস্পষ্ট ধারণা ছিল না, ফলে তারা না জেনেই তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করেছেন। এর ফলে মেরি কুরি এই তেজস্ক্রিয়তার প্রভাবে রোগাক্রান্ত হয়ে পড়েন এবং তিনি নিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে আস্তে আস্তে আমরা তেজস্ক্রিয়তার মারাত্মক প্রভাব সম্পর্কে জানতে পেরেছি। অবশ্যই এটি ব্যবহারে আমরা আরও বেশি সচেতনতা অবলম্বন করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কী জিনিস। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাই হলো ওই মৌলের অর্ধায়ু। অর্থাৎ আমরা আগেই জেনেছি তেজস্ক্রিয় মৌল রশ্মি বিকিরণের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তাহলে কোনো একটা মৌলের ভিতর মোট যে কয়টি পরমাণু আছে তার ঠিক অর্ধেক পরিমাণ ভাঙতে বা ক্ষয়প্রাপ্ত হতে যে সময় অতিবাহিত হয় ওই সময় হলো ওই মৌলের অর্ধায়ু। আমরা যদি একটু ব্যাখ্যা করি, ধরি কোনো একটি মৌলে 8 লাখ তেজস্ক্রিয় পরমাণু আছে, এর অর্ধেক অর্থাৎ 4 লাখ পরমাণু ক্ষয় হতে এবং নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তা ওই পদার্থের অর্ধায়ু। পরবর্তীতে এই 4 লাখ পরমাণু থেকে 2 লাখ পরমাণু ভাঙতেও ঠিক একই সময় লাগবে, আবার 2 লাখ থেকে 1 লাখ পরমাণু ক্ষয়প্রাপ্ত হতেও একই সময় লাগবে। অর্থাৎ অর্ধায়ুর মান মৌলের পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে না। যে কোনো সংখ্যক পরমাণুর জন্য একটি বিশেষ তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু একটি ধ্রুব সংখ্যা, অর্থাৎ মৌলটির পরবর্তী অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হতেও সমান সময় লাগে। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা অর্ধায়ু সম্পর্কে তোমরা জানলে এবং অর্ধায়ু সম্পর্কে তোমরা এখন বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। তার আগে আমি এতক্ষণ ধরে তোমাদের তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তা কেন হয়, তেজস্ক্রিয়তার প্রক্রিয়াটি কি, তেজস্ক্রিয়তার প্রভাব এবং ব্যবহার সম্পর্কে সবিস্তারিত বলেছি। এখন আমি তোমাদেরকে কিছু মূল্যায়ন করতে চাই। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। পারলে সকলকেই ধন্যবাদ, যদি না পারো এই ক্লাসটি আবার দেখবে এবং সঙ্গে সঙ্গে পাঠ্য বইয়ের সাহায্য নেবে। আমার এই ক্লাস দেখার পরে তোমরা যদি আরও একবার তোমাদের পাঠ্য বইটি মনোযোগী হয়ে পড়ো তাহলে তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা হবে এবং তোমরা এর থেকে অনেক উপকৃত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয়তা কাকে বলে? এটা নিশ্চয়ই তোমরা পারবে। দ্বিতীয় প্রশ্ন, অর্ধায়ু কাকে বলে? তৃতীয় প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে কয়টি রশ্মি নির্গমন হয়? এটি খুব সোজা একটি প্রশ্ন, কয়টি রশ্মি নির্গমন হয়? আমার তৃতীয় প্রশ্ন, তেজস্ক্রিয়তার 3টি ব্যবহার বলো। আমরা এখানে তেজস্ক্রিয়তার অনেকগুলো ব্যবহার দেখিয়েছি, তোমরা এর থেকে মাত্র 3টি ব্যবহার বলার চেষ্টা করো, তাহলেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ক্লাস শেষ করব। তো ক্লাস শেষ করার আগে যথানিয়ম আমরা একটি বাড়ির কাজ দিয়ে থাকি। আমি একটি বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটি তোমরা প্রস্তুত করে রাখবে। অবশ্যই আমরা এই বাড়ির কাজ দেখব যখন তোমাদের পদচারণা স্কুলে পড়বে, অর্থাৎ স্কুল যখন খুলে যাবে তখন আমরা এই বাড়ির কাজ হয়তো দেখতে চাইব। এবং আজকের ক্লাসের যদি কোনো অসুবিধা থাকে না বোঝার ক্ষেত্রে,
তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো মাধ্যমে। তাহলে আজকের কাজটি হলো তেজস্ক্রিয় রশ্মি প্রাণী জগতের উপর কীরূপ প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করে আনবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, সচেতনতার অংশে অর্থাৎ তেজস্ক্রিয়তা আমাদের জীবন তথা প্রকৃতির উপর কীরূপ প্রভাব ফেলতে পারে সেটি আমি অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছি, তোমাদের বলেছি। এর পাশাপাশি তোমরা বই থেকে বা ইন্টারনেট থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে এর একটি বিশ্লেষণ করে তোমরা খাতায় এটি লিখে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি তোমরা অবশ্যই করবে। তাহলে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল ছাত্রছাত্রী এবং যারা এই ক্লাস দেখছেন সবাইকে আরও একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সঙ্গ দেওয়ার জন্য এবং এই ক্লাসটি দেখার জন্য। প্রিয় দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রী, এই ক্লাসটি দেখে যদি তোমাদের সামান্যতম উপকারও হয়, কিছু তোমরা লিখতে বলতে বা শিখতে পারো বা তোমাদের অর্জন হয়, তাহলে আমার এই কষ্টের সার্থকতা লাভ হবে। আমি আশা করি তোমাদের এখান থেকে বলার মতো অর্জন হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।